নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বিগত কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে। কি কারণে চলছে সেটা আপনারা সকলে জানেন। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার চাই যে প্রধানমন্ত্রী, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেন অতি শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে দেয়। কারণ কি, আপনারা সকলেই বুঝতে পারছেন যে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন রকমের দুর্নীতির মামলা চলছে। তাকে অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে তার দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এইসব ঘটনা আপনাদের থেকে দূরে নেই। কিন্তু দেখুন, গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম, আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে বাংলাদেশের বর্তমানে যে মোটিভ, ভারতের চিকেন নেককে কোনো রকম ভাবে একটু অশান্ত করা, মানে ভারতের বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেগুলোতে একটু সামান্য একটু প্রবলেম রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আরো বেশি করে আগুন ধরিয়ে দেওয়া, আরো উস্কিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের মোটিভ। কিন্তু সেই জায়গাটায় জল ঢেলে দিয়েছে ভারত সরকার। কেমন ভাবে? এই চিকেন নেকের ঠিক 100 থেকে 150 কিলোমিটারের মাঝেই, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চিকেন নেক থেকে প্রায় 100-150 কিলোমিটারের মধ্যেই তিনটে সেনাঘাঁটি ভারত অলরেডি বানিয়ে ফেলেছে। মানে পূর্ব ভারতে যেখানে সেনাঘাঁটি ছিলই না, সেই জায়গায় অলরেডি তিনটে সেনাঘাঁটি তারা এক্সট্রা তৈরি করে ফেলেছে, ভারত সরকার এক্সট্রা তৈরি করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তহিদ হোসেন, সেই পররাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে না একটু অন্য ধরনের কথা বের হচ্ছে। কেমন ধরুন বলুন তো? এতদিন কি বলছিল, আগে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে, তারপর আমরা অন্যরকম কথা বলবো, অন্য কোনো আলোচনার মধ্যে আসবোই না যতক্ষণ না শেখ হাসিনা আমাদের দেশে রিটার্ন আসছে। এখন কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে। কেমন উল্টো জানেন তো? এখন সম্পূর্ণভাবে শেখ হাসিনা আসুক আর না আসুক তাতে কোনো যায় আসে না। এখন প্রবলেমটাই হচ্ছে এটা, যে শেখ হাসিনা সাইড থাকুক, রসাতলে যাক শেখ হাসিনা। এখন আমাদের অন্য যে সমস্ত প্রবলেম রয়েছে সেইগুলো নিয়ে কথা বলতে হবে। তহিদ হোসেন বলছেন যে শেখ হাসিনা ছাড়াও আমাদের আরো অনেক ইস্যু রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড করে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক নয়। তার মানে কি আমরা মনে করতে পারি যে এটা, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য বাংলাদেশের কয়েকজন হয়তো একটু আধটু চাল চালার চেষ্টা করছে, কিন্তু তাতে কি কোনো কিছু যায় আসবে? আসবে না। কারণ দেখুন, তারা ভারতকে অনেকটাই বিশ্ব মানচিত্রে শত্রু হিসাবে দেখিয়ে দিয়েছে। ভারতের পরম শত্রু পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে তারা মিত্রতা করছে, পাকিস্তানের সঙ্গে তারা সামরিক চুক্তি করছে। পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের হাতিয়ার আসছে বাংলাদেশে। পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন যে আতঙ্কবাদী সংস্থা, সেই সংগঠনের হাত থেকে তারা বিভিন্ন কিছু লেনদেন করছে এখন বাংলাদেশে। তো স্বাভাবিক ব্যাপার, এইরকম জায়গায় দাঁড়িয়ে ভারত নিশ্চয়ই ডেকে ষাঁড় পোয়াল গাদায় লাগাতে চাইবে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। এবার শুধুমাত্র পাকিস্তান বলে নয়, দেখুন পাকিস্তান তো বাংলাদেশের মিত্র হয়েই গিয়েছে, এখন তারা চীনকেও ডাকছে যে চীন, তোমরা এসো আমাদের বাংলাদেশে, এসে আমাদের দেশে ইনভেস্ট করো, উন্নতি করো। আর যে সমস্ত প্রজেক্টগুলো ভারতের হাতে ছিল সেইগুলোকে ছাড়িয়ে চীনের হাতে দেওয়া হচ্ছে। তো এই জায়গায় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম আসলেন, এসে কি করলেন? প্রথমেই তার একমাত্র স্টেপ ছিল সেটাই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার সময়কালে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল সেগুলোকে স্থগিত করা, বন্ধ করা, সেগুলো নতুন করে ভ্যালুয়েশন করা, সেগুলোকে নতুন করে চর্চা করা, কি ব্যাপার, তার মধ্যে কি টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো দেখা। তার মানে আমরা এটা বুঝতেই পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ব্যক্তি বা যে মানে একটা সংগঠনের মাধ্যমে এসেছে, তাদের মোটিভ এটাই যে প্রথমত ভারতকে বাংলাদেশের কাছ থেকে দূরে ঠেলে দাও। তারপর একের পর এক তারা বিভিন্ন স্টেপ নিতে থাকে যেটা ভারত বিরোধিতামূলক, বিভিন্ন কমেন্ট করতে থাকে। নোবেল বিজয়ী একজন ব্যক্তি, সে অন্য আর একটা দেশে বসে তৃতীয় আর একটা দেশের পক্ষে বা বিপক্ষে বিভিন্ন কথা বলছে, এমন এমন কথা বলছে যেটা সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানকার যে সিকিউরিটি বা সামরিক যে সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সবকিছুই তার বিপক্ষে চলে আসছে। বলছে যে একটা দেশ, তার কিছু অংশ নাকি বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট, মানে বাংলাদেশ না থাকলে
সেই দেশের ওই অংশটা নাকি আলাদা হয়ে যেতে পারে, বাংলাদেশ যদি চায় তাদেরকে আলাদা করে দিতে পারে, এইরকম একটা মেন্টালিটি নিয়ে তারা বিভিন্ন কমেন্ট করছে। তো স্বাভাবিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে ভালো হবে না, এটা কিন্তু ক্লিয়ার কাট আমাদের ভারত সরকার বলে দিয়েছিল। শুধুমাত্র ভারত সরকার নয়, বাংলাদেশেরও যে সমস্ত সাবেক যে মন্ত্রী এবং যারা নেতারা ছিল তারা সকলে কিন্তু কথা বলেছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের কথাই বলবো না। আওয়ামী লীগ যদি ভারতের বা দোসর হয়ে থাকে বা ভারতের যদি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে আরও যারা রয়েছে তারাও কিন্তু বলেছে, যে সমস্ত বিশেষজ্ঞ যারা রয়েছে বাংলাদেশে তারাও বলেছে এই ধরনের মন্তব্য ভারত বাংলাদেশের সম্পর্কের একদম তলানিতে নিয়ে আসতে চলেছে। তো স্বাভাবিক এই মন্তব্যগুলো করাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে আজকের ডেটে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজকে তৌহিদ হোসেন যে কথাগুলো এখন অ্যানাউন্স করে বেড়াচ্ছে, নিউজ মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে এই কথাগুলো, যে ভারতের সঙ্গে সম্পর্ক একটা ব্যক্তি বিশেষ নয়, একজন মানুষের ওপর ডিপেন্ড করে নয়, আমরা এই সম্পর্কটাকে আরো অন্যরকম ভাবেও আলোচনা করতে পারি। শেখ হাসিনা আসলো কি না আসলো তাতে তাদের কোনো যায় আসে না, তাদের মেন মুদ্দাই হচ্ছে এখন অন্য জায়গায়, যে ভারতের সঙ্গে তিস্তা জল বন্টন চুক্তি রয়েছে, গঙ্গা জল বন্টন চুক্তি রয়েছে, এই সমস্ত চুক্তিগুলো ছাড়াও একে অপরের যে বিজনেস, সেই বিজনেসেও বিরাট ক্ষতি হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশের একটা বড় অংশ আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্ট। আজকে দেখুন, বাংলাদেশ আমাদের ভারতের কাছ থেকে চাল না পেলে কিন্তু ওই যে চালের দাম 200 টাকা, স্বাভাবিক থাকবেই, এটা না থাকার কিছু নয়। ওখানকার সাধারণ মানুষের পার ডে ইনকাম যদি 200 টাকা হয়, তাহলে 1 কেজি চাল কিনে তার বাড়ির পরিবারের সমস্ত মানুষজনকে খাওয়াবে কি করে, এটা তো বোঝার বিষয়। তার উপরে বন্যা রয়েছে, খরা রয়েছে, আমরা কিন্তু থ্রেট দিচ্ছি না, মনে করে দেখুন আপনাদের বাংলাদেশে প্রত্যেক বছর কিন্তু বন্যা আসে। কেন আসে? ডিপেন্ড করে আমাদের ভারতের ওপর। তাই অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা তো আপনারা শুনেছেন নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে অতিরিক্ত চালাক ভাবলেও তিনি কিন্তু গলায় দড়ি পড়ে ফেলেছেন অলরেডি। আর রিসেন্ট 1 মাস আগেকার একটা ঘটনা আমি বলি, যে বিএনপির একটা নেতা, মহাসচিব, আপনারা অবশ্যই দেখেছেন সেই কমেন্টে। তো এই ব্যক্তি কি বলছেন? এই ব্যক্তি সেই সময় বলেছে যে আমরা যদি বাংলাদেশের দায়িত্ব নিই, মানে যদি তারা ভোটে জেতে, এক কথায় সেটাই বলতে চাইছে, সাধারণ মানুষকে বোঝাতে চাইছে, তাহলে আমরা প্রথম ভারতের সঙ্গে কথা বলবো যে সমস্ত চুক্তিগুলো ভারতের এক পক্ষের হয়ে আছে, মানে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে দুই পক্ষের সমান সমান ভাগ হওয়া উচিত, কিন্তু তারা বলছে যে যেটা ভারত বেশি ভাগ নেয় সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা ভারতের দাদাগিরি বন্ধ করব, এই ধরনের একটা কমেন্ট করেছিল, মনে পড়ে তো সেই কমেন্টটা। সেই কমেন্টগুলো আমাদের এই সম্পর্ক কিন্তু তলানিতে যাওয়ার জন্য আরো বড় একটা ভূমিকা পালন করে। আজকে দেখুন, সবাই ভারতের বিপক্ষে কথা বলে বাংলাদেশে ফেমাস হতে চায়। এটা 2024-এর জুলাই বা আগস্টের পর থেকেই কিন্তু শুরু হয়েছে। তার আগে ছিল কিন্তু দুটো সম্প্রদায় ছিল, মানে কি সম্প্রদায় বলতে একজন ভারত পক্ষে আর একজন ছিল ভারতের বিপক্ষে। কিন্তু 2024 জুলাই আগস্টের পর থেকে কোনো পক্ষে বিপক্ষে নয়, সবাই বিপক্ষে হয়ে গিয়েছে। আর এটা যে তারা ভাবছে নিজেরা যে আমরা হয়তো অনেক কিছু বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছি, যদি লং টার্মে যাওয়া যায় তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে। কারণ 3 দিক থেকে ভারত বেষ্টিত এই যে বাংলাদেশ, তারা নিজেদেরকে গার্জিয়ান অব দ্য ওশিয়ান বলে, অথচ তাদের নিজেদের কোনো স্থল রাস্তা নেই, স্থলপথ নেই যেটা দিয়ে তারা অন্য দেশের সঙ্গে যোগাযোগ করবে, শুধুমাত্র জলপথেই যেতে হয়। তাহলে একবার ভেবে দেখুন তো, যদি ভারত এয়ার ব্লক করে দেয় আজকে বাংলাদেশ থেকে, একদম এয়ার ব্লক করে দিলে না শ্রীলঙ্কা, না পাকিস্তান, না চীন, না নেপাল, না ভুটান, কোথাও তারা যেতে পারবে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কি করণীয় থাকবে? অবশ্যই সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশ কি কোনোভাবেই ভারতকে অফেন্ড করতে পারবে, মানে অফেন্ড করে সেই ধকলটাকে সহ্য করতে পারবে? আপনাদের কি মতামত কমেন্ট করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে আরো সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।